হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজ ক্লাস 9-এর কতগুলো উপপাদ্য আজকে বুঝিয়ে দেব এই ভিডিওটাতে। তোমরা তো এর আগের ভিডিওতে পরিমিতির অঙ্ক পেয়েছো, তো আজকে কিছু উপপাদ্য দেব, সাথে সাথে কিছু উপপাদ্য এগিয়ে যাওয়া উচিত। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য এবং চ্যাপ্টার নাম্বার 17 থিওরেম অন কনকারেন্স। তো এটি যখন আমাদের করতে হবে তখন তো তোমরা একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসার কথা, সেটি হলো সমবিন্দু কাকে বলে। দুটো ওয়ার্ড আছে, একটি হচ্ছে সমবিন্দু, আরেকটি হচ্ছে সমরেখ। দুটোকে শুনতে কাছাকাছি লাগে, সেই জন্যই আমি দুটোই বলে দিচ্ছি তোমাদের। সমবিন্দু কাকে বলে? যদি একাধিক সরলরেখা একটি বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে পাস করে, তাহলে তাদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখা। আমি দেখাচ্ছি, এখানে চিত্রে লক্ষ্য করো। ধরো এই একটি সরলরেখা, তার নাম দিলাম আমি এবি। আরও একটি সরলরেখা সেট করেছে, তার নাম দিলাম সিডি। দুটো সরলরেখা তো একটি বিন্দুতেই সেট করে, ধরো সেই বিন্দুর নাম ও, নামটা দিচ্ছি না, পরে দিচ্ছি। আর একটি সরলরেখা সিডির পর কি হলো, ইএফ। আরও দিলাম সরলরেখা জিএইচ। তো দেখতে পাচ্ছ এই সবগুলি সরলরেখা একটি বিন্দু দিয়ে অতিক্রম করেছে, পাস করেছে বা ছেদ করেছে, যাই বলো না কেন, তখন এই সরলরেখা সবগুলোকেই বলা হয় সমবিন্দু সরলরেখা। তাহলে এদের কি বলা হয়? সমবিন্দু সরলরেখা। তাহলে ইংলিশে বলবো আমরা কনকারেন্ট লাইন্স। কনকারেন্ট লাইন্স। তো ঠিক এর বিপরীত কথাটি হলো সমরেখ বিন্দু কাদের বলে? যদি একাধিক বিন্দু একটি সরলরেখার উপরে অবস্থিত হয়, এই ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই আমার অঙ্কিত সরলরেখার উপরে অবস্থিত, তাহলে এ কমা বি কমা সি কমা ডি বিন্দুকে বলবো সমরেখ বিন্দু। ভাষাটা দুটো গুলিয়ে যায় জন্য আমি পাশাপাশি তোমাদের বলে দিলাম সমরেখ বিন্দু, যাকে আমরা ইংলিশে বলি কোলিনিয়ার পয়েন্টস। এই হলো বিষয়টি। এবার আমাদের এখানে প্রথম এইসব আলোচনার দরকার নেই, তোমরা সরাসরি উপপাদ্যে চলে যাও। প্রথম উপপাদ্য বলা আছে কি, যে 27 নম্বর, কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আবার বলছি, তোমরা একটু বই মিলিয়েই পড়বে। কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে সেই বিষয়টি আমি একটু বলে নেই। যদি একটি সরলরেখা এ বি আছে, তো তোমরা তো নিশ্চয়ই জানো যে এ বি সরলরেখার ওপর আমি অসংখ্য লম্ব অঙ্কন করতে পারি। ধরো এখানে লম্ব অঙ্কন করলাম, এখানে করলাম, লম্ব মানে এই কোণগুলো সমকোণ। যদি কোনো সরলরেখা এবি সরলরেখার মধ্যবিন্দুতে লম্ব হয়, তাহলে সেই সরলরেখাটিকে, এটা তুমি বাড়িয়েও দিতে পারো, তাহলে এই মনে করো সিডি আছে, তো সিডি সরলরেখা এবি সরলরেখার উপর ও বিন্দুতে লম্ব, যেখানে ও হচ্ছে মধ্যবিন্দু, সেই সকল ক্ষেত্রে এই সিডিকে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক বলবো। ভাষার মধ্যেই লুকিয়ে আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব মানে এটি এবির উপর লম্ব হবে, এই কোণগুলো সবাই 90 ডিগ্রি হবে, আর অপরদিকে সমদ্বিখণ্ডকও হবে। সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে বিভক্ত করেছে, তাহলে এই লম্বগুলি শুধু লম্ব,
আর এই লম্বটির নাম লম্ব সমদ্বিখণ্ডক। আবার আসি তাহলে আমাদের প্রথম উপপাদ্যের ভাষা কি আছে? ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমি তোমাদের ত্রিভুজের উপপাদ্য প্রমাণের জন্য ভাষা কিভাবে লিখতে হয় তা আমি আগের একটি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আমি ভাষা লেখার মধ্যে যাব না, তোমাদের সর্বতোভাবে ডিসকাস করব যাতে তোমাদের উপপাদ্যটি বুঝতে অসুবিধা না হয়। তাহলে এবার চলে আসি, একটি আমি ত্রিভুজ আঁকাচ্ছি। সাধারণত বিষমবাহু ত্রিভুজ করবে। তো ত্রিভুজটির তিনটি বাহু এবি, বিসি, সিএ। আমাদের প্রমাণ করতে হবে তিনটি বাহুরই যে লম্ব সমদ্বিখণ্ডক আছে তারা সমবিন্দু, অর্থাৎ তারা একই বিন্দু দিয়ে অতিক্রম করবে বা পাস করবে। তো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এর ঠিক মধ্যবিন্দুতে, তোমরা স্কেল দিয়ে মধ্যবিন্দু গেস করলে। আর স্কেল দিয়ে কি করে লম্ব আঁকায় সেটা তো আমি আগে একবার বলে দিয়েছি, আমি আর একবার বলার চেষ্টা করছি। ধরো এই মধ্যবিন্দুতে লম্ব করছি, তোমরা যে কোনো একটি দাগ, এই যে স্কেলের যে মোটা দাগগুলো আছে তা মধ্যবিন্দুতে বসাবে এবং এই দাগটি যেন লাইনের সঙ্গে মিলিয়ে যায়, এইভাবে এগিয়ে গেলে এটি একটি লম্ব। আবার আমি এই বাহুরও লম্ব অঙ্কন করছি, এসি বাহুর। আমি এই প্রসঙ্গে বলি, তোমরা কিন্তু এই লম্বগুলো স্কেল দিয়ে করবে এবং ত্রিভুজের দাগও স্কেল দিয়ে টানবে। আমি স্কেল দিয়ে করিনি, কিন্তু তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে। তো ধরলাম বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে অঙ্কন করলাম, অর্থাৎ ডি কি বিসি বাহুর মধ্যবিন্দু, আর ইটা কি এসি বাহুর মধ্যবিন্দু। এই দুটি লম্ব তো একটি সরলরেখায় ছেদ করবেই, কারণ এসি আর বিসি সমান্তরাল নয়, তাই তারা কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে। ধরে নিচ্ছি সেই বিন্দুটি ও। এবার আমাকে কি করতে হবে? ও এবং এবি এর মধ্যবিন্দু আমি ধরলাম এফ। আমি বলছি এফ কিন্তু কি বিন্দু? মধ্যবিন্দু। আমি খুঁজে নিলাম মধ্যবিন্দু, সেই এফ এবং ও যুক্ত করলাম। তো তিনটি মধ্যবিন্দু থেকে আগত তিনটি সরলরেখা একই বিন্দুতে আমরা মিলিত করলাম জোর করে। তার মধ্যে এটি লম্ব, এটি লম্ব, এটি নয়। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে ওএফ হচ্ছে এবি এর উপর লম্ব, তার মানে তিনটি বাহুরই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কী হবে? সমবিন্দু। এই বিষয়টি বুঝবে যে আমরা এফ মধ্যবিন্দু ধরেছি, এফ আর ও যুক্ত করেছি, কিন্তু এটি লম্ব নয়। আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব এটিও একটি লম্ব যা মধ্যবিন্দু এফে অবস্থিত। সুতরাং ত্রিভুজটির বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার আমি কি করব? প্রমাণের জন্য আমি ও এবং বি যোগ করব, ও এবং সি যোগ করব, ও এবং এ যোগ করব। এটি কিন্তু অঙ্কনের পার্ট। আর আমাদের উদ্দেশ্য কি প্রমাণ করার? যে ওএফ লম্ব এবি। তো আমরা শুরু করছি। এই প্রমাণের সময় তোমরা শুরু করবে, লক্ষ্য করো, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করবে। তাহলে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি থেকে পাই। এখানে তো প্রমাণ ভাষা লিখে শুরু করবে, সেগুলো জানা। আমি সংক্ষিপ্তভাবে প্রমাণ কিন্তু ডিটেলসে আলোচনা করছি। রোমান নাম্বার 1, দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? নাম্বার 1, বিডি ইকুয়াল টু ডিসি। কেন বিডি ইকুয়াল টু ডিসি? কারণ কি? ডি ছিল কি? মধ্যবিন্দু। কারণ এইভাবে একটু সরিয়ে থার্ড ব্র্যাকেটে তোমরা কারণ লিখবে, আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে। রোমান 2, পরপর আসবে পয়েন্টগুলো। রোমান 2, ওডি সাধারণ বাহু। সাধারণ মানে কি? দুটো ত্রিভুজেই আছে। রোমান 3 হচ্ছে ওডিবি, এই যে কোণটি ওডিবি ইকুয়াল টু কোণ ওডিসি। এই কোণটি সমকোণ, এই কোণটি সমকোণ। তাহলে ত্রিভুজ দুটি কী হলো? সর্বসম। কি কি? বিওডি, এইটি তো সর্বসম চিহ্ন তোমরা জানো, ইকুয়াল টু সিওডি। এখানে কিন্তু লিখবে প্রত্যেকেই সমকোণ। তো এখানে কি কারণে সর্বসম হলো সেই ক্রাইটেরিয়া বা তার প্রকৃতি লিখতে হয়।
এখানে হচ্ছে একটি সমকোণ আর দুটি ভিন্ন বাহু নেওয়া হয়েছে। তাহলে বাহু বাহু কোণ বা বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু মানে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে নিশ্চয়ই বিও ইকুয়াল টু ওডি বা ওবি ইকুয়াল টু ওডি। তাহলে আমরা পেলাম ওবি ইকুয়াল টু ওডি। এটি আমার গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দুটো বাহু সর্বসম পেলাম, সমান পেলাম, তো এখানে লিখতে হয় দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর ইংরেজিতে সংক্ষেপে লিখতে পারো সিপি সিটি, এটিও চলে, সিবিএসই বোর্ডে খুবই চলে। এটির মান হলো করেসপন্ডিং পার্টস অফ টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, করেসপন্ডিং পার্টস অফ টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস বা করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। যাই হোক, তোমরা এরকমও লিখতে পারো। এবার হচ্ছে কি, ঠিক যেভাবে আমি পয়েন্ট করে এই দুটো ত্রিভুজকে সর্বসম করলাম, সেভাবে পয়েন্ট করে তোমরা এই দুটোকে সর্বসম প্রমাণ করতে পারবে। তাহলে অনুরূপে প্রমাণ করা যায় অথবা করেও দেখাতে পারো। অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। নাম কি? ত্রিভুজ দুটোর নাম হচ্ছে, একটির নাম COE সর্বসম, এটির নাম বললাম। আর সর্বসম এই ত্রিভুজ নাম কি? AOE। এই দুটো ত্রিভুজ সর্বসম হলে তাহলে এই বাহুর সমান, অর্থাৎ কি না OC ইকুয়াল টু কী পেলাম আমি? OA। এবার এই দুটো লাইন তোমরা লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজে আমি কী পেলাম? OC ইকুয়াল টু OA, OC ইকুয়াল টু OA। তাহলে এই সম্পর্ক আর এই সম্পর্ক থেকে আমি পাচ্ছি কি পাচ্ছি? যে OB ইকুয়াল টু OD না, সরি, এখানে হবে OC, ভুল লেখা হয়েছে। তাহলে আমি পেলাম কি? OB ইকুয়াল টু OC, সেই OC ইকুয়াল টু কি? OA। তো এখান থেকে আমি কি বলতে পারি? যে OB ইকুয়াল টু OA। এটি বলার কারণ আছে, এই লাইনটি তোমাদের গুরুত্বপূর্ণ, একটু পরে বলছি, আমি দাগ দিয়ে রাখলাম। এবার এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, তার মধ্যে কি কি পাচ্ছি? নাম্বার 1, ত্রিভুজ দুটো লিখে নিই আমি এখানে। প্রথমটি হচ্ছে AOF, ও ত্রিভুজ BOF থেকে পাচ্ছি রোমান নাম্বার 1। আমরা এক্ষুনি প্রমাণ করলাম এই লাইনটি, কি লাইন? OA ইকুয়াল টু OB। যে ত্রিভুজ আগে আসে তার জিনিসটি আগে লিখতে হয়, OA ইকুয়াল টু OB। এখানে লিখব প্রুভড আর্লিয়ার বা পূর্বে প্রমাণিত। রোমান নাম্বার 2, OF কি? সাধারণ বাহু। দেখতেই পাচ্ছ তোমার ত্রিভুজে OF হচ্ছে কি? সাধারণ বাহু। রোমান নাম্বার 3, যে AF ইকুয়াল টু BF। কারণ কি? F হচ্ছে কি বিন্দু? মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? AB এর। পুরো ভাষা লিখবে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম লিখতে পারি। এই দুটো ত্রিভুজ কি নাম? ত্রিভুজ AOF সর্বসম ত্রিভুজ BOF। তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সমান হয়। আমি অনুরূপ কোণ এখানে নেব। কি কি কোণ? লক্ষ্য করো, OFA। তাহলে এই কোণটি এই কোণের সমান, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম করলাম। তাহলে কোণ দুটির নাম লিখছি, OFA ইকুয়াল টু কোণ OFB। এখানেও তোমরা একটু সরিয়ে CPCT লিখতে পারো, ফুল স্টপ দিয়ে লিখবে। তো এই দুটো কোণ সমান। এবার চিত্রে চলে আসো। লক্ষ্য করো, একটি সরলরেখার উপর আর একটি সরলরেখার দণ্ডায়মান হয়ে তার সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো কি হয়েছে? ইকুয়াল। তো কোনো সরলরেখার উপর আর একটি দণ্ডায়মান হয়ে যদি পাশের কোণ দুটি সমান হয়, সন্নিহিত কোণ, তাহলে তাদের প্রত্যেকে কত হয়? 90 ডিগ্রি। কারণ এই পুরো কোণটা কত? 180। তারা সমান ভাগে ভাগ হয়েছে 90 ডিগ্রি। তার মানে ওএফটা কি হলো? এটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। তার মানে ওএফ AB এর উপর লম্ব। আর সেটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। তাহলে এই কথাটি লেখার পর লিখতে পারি, অতএব আমি বলতে পারি যে OF লম্ব AB। তারপরে লাইনটি আবার লিখবে, অতএব ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এবার একটি অন্য কথা বলি, এই ত্রিভুজের সঙ্গে সম্পর্ক রেখে আরেকটি বিষয় আছে, সেটি বলে দিচ্ছি। আমি যে এই লাইনটি মার্ক করে রাখলাম, তোমরা চলে আসো লাইনটিতে। আমরা এই লাইনটিতে কি প্রমাণ করলাম? OB ইকুয়াল টু OC ইকুয়াল টু OA। তো চিত্রে আসি, OB ইকুয়াল টু OC ইকুয়াল টু OA, অর্থাৎ এই তিনটে সরলরেখা বা রেখাংশ, সরলরেখা না, রেখাংশ সমান। তাহলে আমি ওকে কেন্দ্র করে যদি কম্পাস বসাই B বিন্দুতে,
তা এইভাবে কম্পাসটা বসালে কোথায় যাবে? সি দিয়ে যাবে। সি থেকে, কারণ ও বি ইকুয়াল টু ও সি, আবার যদি ঘোরাতে থাকি নিশ্চয়ই এ দিয়ে যাবে। কেন যাবে? ও সি ইকুয়াল টু ও এ আর ও এ ইকুয়াল টু ও বি আছে। তার মানে আমি এই যে উপপাদ্য প্রমাণ করলাম তার যে সমবিন্দুর যে বিন্দুটি এলো সেটিকে কেন্দ্র করে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব ধরে যদি আমি বৃত্ত অঙ্কন করি সেটি ত্রিভুজটির কী হবে? পরিবৃত্ত। সেই কারণে এই ও বিন্দুটিকে বলা হয় পরিকেন্দ্র। ও বিন্দুটিকে বলা হয় পরিকেন্দ্র, ত্রিভুজটির পরিকেন্দ্র। কোন ত্রিভুজ? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার। এবং এই ওবি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওএ, এদের যে কোনো একজনকে বলা হয়, সবাই তো সমান, এদের যে কোনো একজনকে বলা হয় পরিব্যাসার্ধ। সার্কাম রেডিয়াস। এবারে এটি কেন বললাম আমি, যে এই উপপাদ্যের কনসেপ্ট নিয়ে তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন আছে ক্লাস 10-এ। তা আমরা অলরেডি কিন্তু পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে পারি তা কিন্তু শিখে গেলাম। যখন সম্পাদ্য আসবে তখন পরিবৃত্ত অঙ্কনটি আমি শেখাবো। আজকে এখানে বলে ভিডিওটি দীর্ঘায়িত করব না। এবারে আমরা আসি পরের উপপাদ্য। তোমাদের এখানে বইয়ের সঙ্গে কিছু মার্ক করে দিচ্ছি আমি। তো 27 নম্বর উপপাদ্য গেল। এবার তোমাদের পেজ নাম্বার 236-এ দেখো প্রয়োগ 1 এবং প্রয়োগ 2 আছে। প্রয়োগ 2 অবজেক্টিভে খুব আসে, প্রয়োগ 1 তোমরা একটু দেখে নেবে। না বুঝলে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট বক্সে লিখবে। আমি এই পার্টের জন্য দুটো ভিডিও করব, পরের ভিডিওতে আমি তাহলে এটি বুঝিয়ে দেব। এবার আমরা পরের উপপাদ্যে যাই। পরের বলতে আমি তোমাদের 28 নম্বর আগে বলবো না, 28 নম্বর পরে বলবো। এখন আমি তোমাদের 29 নম্বর উপপাদ্য, 29 নম্বর উপপাদ্যটি বলবো। তার হেডলাইন হচ্ছে এরকম: আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। চলে আসি খাতায়। কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক, আগেরটিতে ছিল বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক। তো কোণগুলি বলতে আমি একটু ত্রিভুজ অঙ্কন করছি। এই তিনটি কোণের অন্তর্দ্বিখণ্ডক, মানে যে সরলরেখায় কোণগুলিকে সমান দুভাগে ভাগ করে তাকে অন্তর্দ্বিখণ্ডক বলে। তিনটি কোণেরই অন্তর্দ্বিখণ্ডক একটি বিন্দু দিয়ে যাবে, সেটি আমাদের প্রমাণ করতে হবে। আমি করলাম কি, এই কোণের অন্তর্দ্বিখণ্ডক আমি আঁকালাম, ধরলাম এরকম যাচ্ছে। আর এই কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকাচ্ছি, এই দুটো নিশ্চয়ই একটি সরলরেখায় একটি বিন্দুতে গিয়ে ছেদ করবে। আমি ধরলাম এখানে সাধারণত আই লেখে, কেন লেখে আমি বলছি, পরে কথাটি বলবো। ধরলাম দুটি সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করলো, তাহলে তৃতীয়টি সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করবে, এটি প্রমাণ করা সোজা পথে নয়। আমরা উল্টো কাজ করব, এ আর আই যুক্ত করব। সোজা পথে করা যায় না। করে প্রমাণ করব যে এ আই হচ্ছে এই শীর্ষকোণ, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমাদের তাহলে কি প্রামাণ্য বিষয় থাকবে, উদ্দেশ্য কি থাকবে, যে এ আই কোণ এ এর সমদ্বিখণ্ডক। আমার এটাই উদ্দেশ্য থাকবে, এ আই কোণ এ এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, মানে এ আই ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। প্রমাণের জন্য আমি কি অঙ্কন করছি লক্ষ্য করো। আই থেকে আমি এখানে একটি লম্ব টানবো। লম্ব তোমরা স্কেল দিয়ে টানবে। মনে করো এটির নাম হচ্ছে আইডি, আর এখানেও একটি লম্ব টানবো। মধ্যবিন্দুতে না, কিন্তু লম্ব যেখানে যাবে সেখানেই টানতে হবে। আইডি, এটির নাম দিলাম আই। লম্ব মানে কি, বক্স সাইন তো দিতেই হবে, তোমরা জানো। আর এখান থেকে আমি এখানে একটি লম্ব টানলাম, এই সরলরেখার উপরও লম্ব টানলাম, তিনটি লম্ব। তো শুরু করি আমি প্রমাণে। তখন আমরা এই দুটো ত্রিভুজ দিয়ে শুরু করেছি, তো এবার একটু এগিয়ে যাও, এই দুটো ত্রিভুজে চলে আসো। তাহলে এই ত্রিভুজ দুটির নাম কি? প্রথমটির নাম বিএফআই বা বিআইএফ, ত্রিভুজ বিআইএফ ও ত্রিভুজ বিআইডি থেকে পাই কি পাচ্ছি,
রোমান নাম্বার 1। লক্ষ্য করো, এই কোণটি সমান। কেন সমকোণ? তাহলে এটির নাম কি? IFB। কোণ IFB সমান কোণ হচ্ছে কি? এই কোণটির নাম কি? IDB। কোণ IDB। কারণটি লিখবে প্রত্যেকেই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা কারণ পুরো ভাষায় লিখবে। রোমান 2, এখানে যে এই কোণটি আবার এই কোণটির সমান, কারণ এটা কি ছিল? সমদ্বিখণ্ডক। নাম কি এই কোণটি? আগে লিখব, যেহেতু এই ত্রিভুজ দিয়ে আমরা শুরু করেছি। এই কোণটির নাম কোণ IBF। এখানে IFB, এখানে IBF, গুলিয়ে ফেলবে না। ইকুয়াল টু কোণ IBD। রোমান নাম্বার 3, দেখো IB হচ্ছে সাধারণ বাহু বা কমন সাইড। তিনটে জিনিস পেলাম। এখানে কারণ লিখবে, যেহেতু BI কোণ B এর সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর। আর এখানে কোনো কারণ লাগবে না, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। BIF সর্বসম ত্রিভুজ BID। কি সর্বসমতা হলো এখানে? অবশ্যই লিখবে কোণ বাহু AAS সর্বসমতা। তাহলে তার অনুরূপ অংশগুলো সমান। তাহলে আমি কি বলতে পারি যে IFটা আগে লিখি, কারণ এই ত্রিভুজের অংশটি আগে লিখব। IF সমান সমান আমরা লিখতে পারি ID। কি কারণ জন্য বলে? CPCT থাকলো। তাহলে এখান থেকে আমি এই জিনিসটি পেলাম, IF ইকুয়াল টু ID। এবার আমরা আসি পরের দুটো ত্রিভুজে। এই দুটো ত্রিভুজে আমি মুখে মুখে বলছি, কিন্তু সর্বসম প্রমাণ করা যাবে। কি কি? এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। 1 নম্বর পয়েন্ট পেলাম। এটি সমদ্বিখণ্ডক, মানে এই কোণটি এই কোণের সমান। 2 নম্বর পেলাম। CI বা IC কি? সাধারণ বাহু, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ID ইকুয়াল টু কী হবে? IE। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে কি কি ত্রিভুজ? ত্রিভুজ CID ও ত্রিভুজ অনুরূপে প্রমাণ করা যাবে। এই ভাষাটি লিখবে তোমরা। অনুরূপে প্রমাণ করা যায় যে ত্রিভুজ CID সর্বসম ত্রিভুজ CID, হ্যাঁ CIE। তো এই দুটো ত্রিভুজের অনুরূপ অংশ যে সমান, সেটি কি? যে ID ইকুয়াল টু এই ত্রিভুজের ID ইকুয়াল টু এই ত্রিভুজের IE। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে এটা পেলাম। এই দুটো বক্স তোমরা তুলনা করে দেখো। IF ইকুয়াল টু ID, সেই ID ইকুয়াল টু IE। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে IF ইকুয়াল টু ID ইকুয়াল টু IE। এটিরও একটি গুরুত্ব আছে, পরে বলবো। তো এখান থেকে আমি বলতে পারি IF ইকুয়াল টু IE। আমার এই দুটো লাগবে। কি কাজে লাগবে? লক্ষ্য করো। এবারে আমরা এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? আমি মুখে মুখে বলছি IE ইকুয়াল টু আমরা পেলাম IF। এখানে সমকোণ, এটি সাধারণ বাহু। ত্রিভুজ দুটি কী হবে তাহলে? সর্বসম। কোন ত্রিভুজ সর্বসম লিখছি? ত্রিভুজ AIE সর্বসম ত্রিভুজ AIF। আবারও পয়েন্টগুলো বলে নিচ্ছি। আমি এক্ষুনি প্রমাণ করলাম IF ইকুয়াল টু IE। IF ইকুয়াল টু IE 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই কোণটি সমকোণ, এই কোণটি সমকোণ। 3 নম্বর পয়েন্ট, AI কি? সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটি কি? সর্বসম। যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ কোণ দুটিও সমান হবে। তাহলে IAF ইকুয়াল টু হবে IAE। চিত্রে দেখাচ্ছি তোমাদের IAF ইকুয়াল টু IAE। IAF এই কোণটি আমি রেড মার্ক করছি, এই কোণটি এই কোণের সমান। সেটা কি? কি বলেছি? CPCT। IAF ইকুয়াল টু IAE। যখন দুটি কোণ সমান হলো, তার মানে কি আমি বলতে পারি? তাহলে AI কি? এই পুরো কোণটির কি? সমদ্বিখণ্ডক, যেটা আমার চাওয়া হয়েছিল। তাহলে আমরা লিখব অতএব AI কোণ BAC এর সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর। এখানে শেষ করলে হবে না। অতএব ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক 3টি বা সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু বলে প্রুফড লিখে দেবে।
তো মোটামুটি বইয়ে ভাষা তোমাদের ঠিকই আছে। তবু আমি যেরকম বললাম, কোথাও যদি ভাষার গণ্ডগোল মনে হয় সেটা তোমরা শুধরে নিয়ে লিখবে। আর দুটো ত্রিভুজ যখন সর্বসম করবে, বাঁদিকে ত্রিভুজের জিনিসগুলো বাঁদিকে, ডান দিকে ত্রিভুজের জিনিসগুলো ডান দিকে লিখবে এবং এই রকম পয়েন্ট করে লিখবে, এখানে সর্বসমতার ক্রাইটেরিয়া লিখবে। তো এবার এখান থেকে নতুন কী জিনিস পাচ্ছি, আমি যে কথাটি তখন বলতে গিয়ে মার্ক করে রেখেছি সেটি হলো এই অংশটি। কি পেলাম? IF = ID = IE। কীভাবে পেলাম আর বলছি না, আমরা পেয়েছিলাম। চিত্রে আসি, ID = IE = IF। তার মানে আমার অঙ্কন অনুসারে কিন্তু দেখতে একই হচ্ছে না, কিন্তু তোমরা যদি ঠিকভাবে সম্পাদ্যের মতো করে বা কম্পাস স্কেল দিয়ে আঁকাও তাহলে তোমাদের মাপ ঠিক আসবে। অর্থাৎ ID = IE = IF। তাহলে ID ব্যাসার্ধ নিয়ে যদি আমি ঘোরাই, এই I থেকে ID ব্যাসার্ধ নিয়ে যদি আমি অগ্রসর হই, তাহলে এইরকম একটা ভেতরে বৃত্ত পাবো। কেন এইরকম গেল? ID = IE, তাহলে এই চাপটা কোথায় যাবে? E দিয়ে যাবে। E থেকে কোথায় যাবে? FA, কারণ IF সমান। অর্থাৎ কি না, তাহলে এই ID, IE বা IF নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে তা ত্রিভুজটির অন্তর্বৃত্ত হবে। তাহলে এই বৃত্তটির নাম কি? অন্তর্বৃত্ত। বা ইনসার্কেল। সুতরাং আইটা কি? অন্তঃকেন্দ্র। তাহলে এই আই বিন্দুটির নাম হচ্ছে কি? অন্তঃকেন্দ্র। ইংরেজিতে যাকে বলা হয় ইনসেন্টার। সেই কারণে বিন্দুটির নাম সাধারণত আই দেওয়া হয়। তোমাদের বইয়ে আই দেয়নি, কিন্তু আগেরকার দিনে বইয়ে আই লিখত, এটিকে উদ্দেশ্য রেখেই আই লেখা হতো। আর আইডি বা IE বা IF কে বলা হয় অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াস। অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াস। তাহলে এখানে কতগুলো ব্যাপার তোমরা শিখতে পারলে? 3টি ব্যাপার শিখলে। আগেরটি তো 3টি ছিল, পরিবৃত্ত, পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ। তো এই হলো 2টি উপপাদ্য। তা এই ভিডিওতে 2টি উপপাদ্যই থাক, তোমরা এই 2টি তৈরি করো। আমি পরের ভিডিওতে বাকি 2টি উপপাদ্য এবং কিছু দুটো প্রয়োগ আমি তোমাদের আলোচনা করে দেব। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকলো। পরের জ্যামিতির ভিডিওর জন্য অপেক্ষা করো। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে, কারণ আমি যত দ্রুত নেক্সট ভিডিও দেব তোমরা সেটি পাবে, নোটিফাইড হবে, সেটি তোমাদের পক্ষে সুবিধা হবে। থ্যাংক ইউ।